সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেসব প্রার্থী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্রের যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাই যেগুলো অবৈধ হচ্ছে তাদেরকে অবৈধ ঘোষণা করছে, বাকিগুলোকে বৈধ প্রার্থী হিসাবে কিংবা বৈধ মনোনয়নপত্র হিসাবে বৈধ ঘোষণা করছে। এই যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তার সঙ্গে একটি হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তাদের নিজের শিক্ষাগত যোগ্যতা, সম্পদের হিসাব, তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের যে সম্পদের হিসাব, সেই সব হিসাব কিতাব তারা দিয়েছেন। এই যে হলফনামা তারা দিয়েছেন, বেশ কিছু প্রার্থীর হলফনামা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং কেউ কেউ সম্পদের পরিমাণ লুকিয়েছেন, সেই কারণে অনেকের অনেকের এই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আবার কেউ কেউ এমন তথ্য দিয়েছেন যেগুলা বা এমন তথ্য তাদের দিতে হয়েছে যেগুলো আসলে খুবই ইন্টারেস্টিং। যেমন ধরেন যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে এইচএসসি পাস, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস। তার মানে আগামী নির্বাচনে বিএনপি যদি জয়লাভ করেন এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আমরা আগামীতে যে প্রধানমন্ত্রী পাচ্ছি তিনি ইন্টারমিডিয়েট পাস। এই হইল কথা। তো আমি আসলে বেশ কয়েকজন প্রার্থী যাদের হলফনামাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং মনে হয়েছে রাতারাতি তাদের সম্পদ বেড়ে গেছে এবং এমন কিছু লুকিয়েছে, সেই সব নিয়ে আমি কথা বলবো। তার আগে আসলে তিন দলের তিনজন প্রধান, জামায়াতে ইসলামী, বিএনপি এবং এনসিপি, এই তিনজনের হলফনামা নিয়ে একটু আগে দিয়ে কথা বলা দরকার। যেমন এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার মধ্যে ডাক্তার শফিকুর রহমান এমবিবিএস পাস, বয়স 67। এই তিনজনের মধ্যে সবচেয়ে বয়সী নেতা হলেন তিনি। পেশায় তিনি চিকিৎসক দেখিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা তো তিনি এমবিবিএস পাস, অর্থাৎ ডাক্তারি পাস করেছেন, সেটাই লেখা রয়েছে। তারেক রহমান বিএনপির এই শীর্ষ নেতার বর্তমান বয়স 57, হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি দেখানো হয়েছে, মানে ইন্টারমিডিয়েট পাস। নাহিদ ইসলাম এই তিনজনের মধ্যে সর্বকনিষ্ঠ, বয়স 27, শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। তারপর সম্পদের পরিমাণ, তারেক রহমানের সম্পদ দেখানো হয়েছে 1,96,00,000, যেখানে জামাতে ইসলামের আমিরের দেখানো হয়েছে 1,49,00,000। নাহিদ ইসলামের সম্পদের পরিমাণ 32 লাখ টাকার সম্পদ, একটু বেশি দেখানো হয়েছে। তারপরে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,000। আর আর এই জামাতের ডাক্তার শফিকুর রহমানের বার্ষিক আয় 3,60,000। নাহিদ ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে 16 লাখ টাকা। এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক আয় বেশি দেখানো হয়েছে জামাতের এই নাহিদ ইসলামের, কেননা তিনি পরামর্শক হিসাবে তার পেশা পরামর্শক দেখিয়েছেন। তিনি পরামর্শ দিয়ে নাকি বছরে 16 লাখ টাকা ইনকাম করেন, প্রায় 1,20,000 টাকার মতো মান্থলি ইনকাম। আর তারেক রহমানের যে আয় দেখানো হয়েছে, সেখানে মানে বাৎসরিক যে আয় দেখানো হয়েছে, শেয়ার, তার তো কোনো চাকরি নেই, তিনি দল সামলান, শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে। নগদ ও ব্যাংক আমানত তারেক রহমানের 31,58,000। আর নগদ ও ব্যাংক আমানত সম্ভবত শফিকুর রহমানের বিষয়ে এখানে দেখানো হয়নি। তারপরে হচ্ছে নাহিদ ইসলামেরটাও সেখানে নাই। তো এ হইল পরিস্থিতি এই তিনজনের। এর বাইরেও বেশ কিছু প্রার্থী রয়েছে যাদের আসলে সম্পদের যে পরিমাণ দেখানো হয়েছে, আয় ব্যয়ের যে হিসাব দেখানো হয়েছে, খুবই ইন্টারেস্টিং। তার মধ্যে অন্যতম একজন হলো কুষ্টিয়া 3 আসনে জামাত ইসলামের প্রার্থী মুফতি আমির হামজা। এই লোকটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং ব্যাপক বিতর্ক হচ্ছে তার কথাবার্তা নিয়ে, ওয়াজে তার বক্তব্য নিয়ে, বিভিন্ন বিতর্কিত বক্তব্য নিয়ে। তো এখন দেখা যাচ্ছে তার হলফনামা নিয়েও বিতর্ক উঠেছে। সেটা কীরকম একটু দেখি, আমি একটু পড়ি। কুষ্টিয়া 3 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার আয় ব্যয় ও সম্পদের পরিমাণ নিয়ে নানান প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় 8,61,400 টাকা। 8,61,400 টাকা, অর্থাৎ বছরে মাসে 70,000 টাকার মতো ইনকাম, এরকমই দেখানো হয়েছে, এর বেশি না। কিন্তু তিনি তার ওয়াজের প্রতিটা ওয়াজের ফি হচ্ছে লাখ টাকার কাছাকাছি, ধরেন 50,000 বা 60,000, এরকমই। তো তিনি আবার ওয়াজের শিডিউল তার থেকে নিতে যান, 3 মাস পরে আপনি শিডিউল পাবেন। তার মানে একদিনও তিনি খালি নেই, প্রতিদিনই তার ওয়াজ রয়েছে। এই যে এটা নিয়ে বিতর্ক উঠেছে, এই যে প্রতিদিন আপনি ওয়াজে যাচ্ছেন এবং সেখানে যে আপনি ওয়াজ করছেন এবং ধরেন কম করে 50,000 টাকা নিলেন,
পরেও তো হচ্ছে মাসে 15 লাখ টাকা আপনার ইনকাম, তাহলে বছরে কত হচ্ছে? কোটি তো ছাড়িয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে মানুষ এটা নিয়ে বিতর্ক তুলেছে এবং তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 1,57,29,360 টাকা। তবে আয় ও পারিবারিক ব্যয় সংক্রান্ত তথ্যগুলোতে স্পষ্টতা নেই বলে অভিযোগ রয়েছে। যেমন ধরেন যে হলফনামায় আমির হামজা তার পেশা হিসেবে কাপড় ও বইয়ের ব্যবসা উল্লেখ করেছেন। তিনি একজন পরিচিত ইসলামী বক্তা, ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন, তবে সেখান থেকে প্রাপ্ত আয়ের নির্দিষ্ট হিসাব নেই, অর্থাৎ সেসবের তিনি হিসাব দেননি। এছাড়া আকিজ গ্রুপের খতিব হিসাবে তার চাকরি থেকে প্রাপ্ত অর্থের কোনো বিবরণও হলফনামায় উল্লেখ করা হয়নি। তিনি আকিজ গ্রুপে চাকরি করেন, সেখানে তিনি খতিব হিসাবে কাজ করেন। একেবারে আকিজ গ্রুপের মতো একটা জায়গায় তিনি যদি খতিব হিসাবে চাকরি করেন, একবার কম করে হলেও তো প্রতি জুমাতে তিনি একবার কম করে প্রতি জুমা 10,000 20,000 এরকম তো পাবেন। যেই ব্যক্তির ওয়াজের একটা ওয়াজের দাম 50,000 টাকা, একটা ওয়াজ করলে তিনি 50,000 1 লাখ টাকা পান, সেই ব্যক্তি একটা জুমা পড়াইলে কত পাবেন সেটা আপনারা অনুমান করে নেন। তো আমির হামজা এই বিষয়ে বলছেন, ওয়াজ মাহফিল থেকে প্রাপ্ত আয়কে হিসাব ধরে বার্ষিক আয়ের তথ্য দেখানো হয়েছে। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন তার ওয়াজ থেকে আয়ের ইনকাম হইল বাৎসরিক 8 লাখ টাকা। তো আমি অন্তত বিশ্বাস করিনি আর কি এটা। তো এখানে তিনি আরো বলছেন, আমি আকিজ গ্রুপের সঙ্গে আমার একটি চুক্তি আছে এবং সেখানে আমি খতিব হিসাবে দায়িত্ব পালন করছি। আমার পরিবারের সব খরচ আকিজ গ্রুপ বহন করে, অর্থাৎ পরিবারের সব খরচ আকিজ গ্রুপ দেয়, তাকে কোনো বেতন দেয় না। এরকম সিস্টেম বাংলাদেশে আছে কি না আমার জানা নেই আর কি। তিনি বেতন নেন না, পরিবারের খরচ নেন। তো এর বিনিময়ে আমি মাহফিল থেকে পাওয়া অর্থ আকিজ গ্রুপের গ্রুপের নির্মিত মাদ্রাসা ও এতিমখানায় দান করি। হলফনামায় তার স্ত্রীর নামে 10 ভরি স্বর্ণ গহনা উল্লেখ থাকলেও কেনার কোনো তথ্য নেই। অর্থাৎ এই স্বর্ণ তিনি কিভাবে কিনেছেন সেগুলোর কোনো তথ্য তিনি দিতে পারেননি। গিফট পেয়েছেন এরকমও বলতে পারেন আর কি। আমির হামজা বলেন, বিয়ের সময় স্ত্রীর জন্য যেসব গহনা কেনা হয়েছিল তা দেনমোহর হিসেবে পরিশোধ করা হয়েছে। এরপর আর নতুন করে কোনো সোনা কেনা হয়নি। আমার শ্বশুরবাড়ির সদস্যরা আর্থিকভাবে সচ্ছল এবং এসব গহনা তারা উপহার দিয়েছেন। তো তার এর বাইরেও তার বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলা মোটামুটি তিনি তার যে আয় ব্যয়ের যে সামঞ্জস্যতা এবং তার যে আয় সেই হিসাবে তিনি আসলে সেটা পরিপূর্ণভাবে স্পষ্টতার সঙ্গে তিনি উল্লেখ করতে পারেননি। আরেকজন ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে তিনি নির্বাচন করছেন। তার হলফনামায় 98 লাখ টাকার সম্পদ থাকার কথা জানালেন। এর মধ্যে বেশিরভাগই নগদ টাকা এবং বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন কিছু দেখানো হয়েছে। আব্দুল হান্নান মাসুদ এই যে শেখ হাসিনার যখন পতনের আন্দোলন চলছিল, কোটা আন্দোলন চলছিল, খুবই অখ্যাত একটি নাম ছিল, কেউই চিনত না, তার ক্যাম্পাসের লোকজনই হয়তো তাকে চিনতেন। আব্দুল হান্নান মাসুদ এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার ফেসটি মানুষের সামনে আসে এবং মানুষ তাকে চেনে। তিনিও বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেন, টক শোতে বলেন কিংবা ফেসবুকীয় আলাপে বলেন, তিনি বলার চেষ্টা করেছেন গ্রামের সবচেয়ে ভাঙা ঘরটি তাদের, এবং তার চেহারার মধ্যেও এক ধরনের অভাব অনটনের ছাপ ছিল। সে আব্দুল হান্নান মাসুদ এখন 98 লাখ টাকার সম্পদের মালিক। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে এটা, মাত্র 1 বছর হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে, 1 বছরের কিছুটা সময় বেশি হয়েছে। আব্দুল হান্নান মাসুদ 98 লাখ টাকা দেখিয়েছেন, অনেকে বলছেন এর পরিমাণ আরও অনেক বেশি, তিনি পরিপূর্ণভাবে দেখাননি। আমি ধরলাম 98 লাখ, কিন্তু তিনি এই 1 বছরের বেশি সময় কোটিপতি হয়ে যাননি। আমরা জানি খুব সহজে কোটিপতি হওয়া যায়। ভারতে একটা প্রোগ্রাম আছে অমিতাভ বচ্চনের, কন বানেগা করোড়পতি। ওইখানে যদি আপনি ঠিকঠাক প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার নলেজ থাকে, হেল্প টেল্প নিয়ে যদি আপনি পাশ করিয়া যেতে পারেন, আপনি সেখানে করোড়পতি হইতে পারেন একটা এপিসোডের মাধ্যমে। বাংলাদেশেও শেখ হাসিনার পতনের এই আন্দোলন কারো কারোর জন্য কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। সেটা হলো এটা, এই যে তার উৎকৃষ্ট প্রমাণ হলেন আব্দুল হান্নান মাসুদ। তিনি এটাকে গিফট বলছেন, তিনি এটাকে নানান কিছু বলছেন, কিন্তু এই কোটি টাকার মতো সম্পদের, নগদ টাকা সহ সম্পদের মালিক তিনি হয়েছেন। তা আমি একটু নিউজটা পড়ি আপনারা। ব্যবসা করে 2025-26 অর্থ বছরে 6 লাখ টাকা আয় করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমরা জানতাম তার মূল পেশা ছিল টিউশনি। তো টিউশনি আপনি ঢাকা শহরে যতই করেন কত ইনকাম করতে পারবেন? 20,000 25,000 সর্বোচ্চ। আমি ধরলাম আব্দুল হান্নান মাসুদ সর্বোচ্চ পরিশ্রমটা করতেন 50,000, এর বাইরে তো তিনি পারতেন না, তাই না? তিনি তো আর গ্রুপ ভিত্তিক পড়াইতেন না, তিনি বাসায় বাসায় গিয়ে টিউশনি পড়াইতেন, তাই তো? তো সেই জায়গা থেকে তিনি ধরলাম মাসে 50,000 টাকাও ইনকাম করেন। সে 50,000 টাকা দিয়ে কি মাসে 1 বছর 1.5 বছর কি 98 লাখ টাকা
এই জমানো কি সম্ভব? আমি তো চাকরি করি, আমি 50,000 60,000-এর মতো বেতন বা হচ্ছে আপনার ইউটিউব মিডিয়া সব মিলে ইনকাম হয়, আমার কাছে 2 পয়সাও জমা নেই। তো সেই জায়গায় 98 লাখ টাকা বা হচ্ছে 98 লাখ টাকার সম্পদ অর্জন করা খুবই কষ্টসাধ্য বিষয়, আপনি যদি 1 লাখ টাকার নিচে বেতন পান বা মান্থলি ইনকাম থাকে। তো তিনি আয়কর রিটার্নে 98,39,556 টাকার মোট সম্পদের হিসাব দাখিল করেছেন। জাতীয় সংসদ মনোনয়নপত্রের সঙ্গেও জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া যায়। 26 বছর বয়সী আব্দুল হান্নান মাসুদ নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ এই 1 বছরে তিনি একটা কোম্পানির মালিকও হয়ে গেছেন, সেটা তার হলফনামায় উল্লেখ করেছেন। তার কাছে নগদ 35,83,475 টাকা, ব্যাংকে 2,000 টাকা, হাতে আছে 35,83,000, প্রায় 36 লাখ টাকা। তার ব্যাংকে আছে 2,000 টাকা, তার কাছে 8 লাখ টাকা স্বর্ণ অলংকার, 1 লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, 1 লাখ টাকার আসবাবপত্র এসব রয়েছে তিনি এরকম, যেগুলোর অর্জনকালীন মূল্য 46,85,530 টাকা হলেও বর্তমান মূল্য 76,85,000 টাকা বলে উল্লেখ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তিনি নিজেকে আলিম পাস দেখিয়েছেন। সম্ভবত তিনি এখনও অনার্স পাস করতে পেরেছেন কিনা বা তার শেষ হয়েছে কিনা কিংবা সার্টিফিকেট পেয়েছেন কিনা, যার কারণে সর্বশেষ পরীক্ষাটায় বা সর্বশেষ ডিগ্রিটাই হয়তো তিনি সেখানে দিয়েছেন আর কি। তো তিনি বলছেন তিনি টিউশনি করে ভালো টাকা ইনকাম করেছেন, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছি, বিয়ের সময় কিছু গিফট পেয়েছেন, এরকম কথাবার্তা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ শেখ হাসিনার পতনের কারণে আব্দুল হান্নান মাসুদ একটা কোম্পানির মালিক হয়ে গেলেন, যেখান থেকে তিনি 6 লাখ টাকার বেশি ইনকাম করলেন। আবার তিনি বিয়েতেও এমন গিফট পেলেন যেটার কারণে তিনি হচ্ছে মানে এই শেখ হাসিনার পতনের পর তিনি বিয়ে করলেন, বিয়েতে এমন গিফট পেয়েছেন সেটা প্রায় কোটি টাকার কাছাকাছি হয়ে গেল। তো এই হইল পরিস্থিতি, মানে আপনি একটা পতনের আন্দোলন করে আপনি কোটিপতি হয়ে গেলেন। তো এটা তো অমিতাভ বচ্চনের ওই প্রোগ্রামের চেয়েও আর একটু সহজ হইল, আমার কাছে মনে হইলো যে জ্ঞানও লাগলো না, কিছু লাগলো না, মাঠে নেমে আন্দোলন করলেন, আন্দোলন করে আপনি কোটিপতি হয়ে গেলেন। আরেকটি ইন্টারেস্টিং মনোনয়ন বাতিল হয়েছে যশোর 2 আসনে জামাত ইসলামের প্রার্থীর মনোনয়ন বাতিল হবে, তাও হচ্ছে ঋণজনিত কারণে, ঋণ খেলাপি হওয়ার কারণে। এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। তো যশোর 2 আসনে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ক্রেডিট কার্ডের ঋণ খেলাপি হওয়ায়। অর্থাৎ তিনি যে ক্রেডিট কার্ড থেকে যে ঋণ নিয়েছেন সেই ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং, বিএনপির অনেক নেতার, শেখ হাসিনার সময় বিএনপির নেতারা ব্যবসা করতে পারেননি এরকম অভিযোগ রয়েছে, কিন্তু আমরা দেখলাম আমির খুসরো মাহমুদ চৌধুরীর সম্পদের পরিমাণ, এই বাৎসরিক আয়ের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। সালাউদ্দিন আহমেদের বাৎসরিক আয় 6 কোটি টাকার বেশি। তো এরকম সম্পদের হিসাব আমরা দেখেছি, যা আমার কাছে কিছুটা একটু ইন্টারেস্টিং লাগছে আর কি। তো এর মধ্যে যেগুলো একটু বেশি ইন্টারেস্টিং, যারা মনে হচ্ছে লুকিয়েছে, যারা মনে হচ্ছে হঠাৎ করে রাগব্যওয়াল হয়ে গেছে, সেই তথ্যগুলো আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এরকম যদি আরও কিছু পাওয়া যায় অবশ্যই তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।